গৌরী দেবী খুব সাদাসিধে ধরনের একটি মহিলা ছিলেন। দুই ছেলের বিয়ের পর দুই বৌমা নিয়ে তিনি সংসার করছিলেন। অন্যান্য শাশুড়িদের মতো তিনি বৌমাদের উপরে কোনো রকমের অত্যাচার করতেন না। উল্টে বাড়ির শান্তি বজায় রাখার জন্য সবকিছু মুখ বুজে সহ্য করতেন। কিন্তু তার দুই বৌমা তার এই সহ্য শক্তির অপব্যবহার করত। সকাল সকাল বড় বৌমা কোয়েল রান্নাঘরে গিয়ে চিৎকার করতে থাকে, এটা রান্নাঘর নাকি মুরগির ফার্ম? রান্নাঘরকে কেউ এরকম নোংরা করে রেখে যায় নাকি? কোনো একটা কাজ গুছিয়ে করতে পারে না, নামে শুধু কাজ করেই যাচ্ছে, আসলে সব লোক দেখানো। কোয়েলের ছোট যা জুহি সে সময় রান্নাঘরে আসে এবং সেও গলা চড়িয়ে বলে, দিদি তুমি কার জন্য এসব কথা বলছো শুনি? কার জন্য বলবো? রাতে রান্নাঘর নোংরা করে যে গেছে তার জন্যই নিশ্চয়ই বলছি। তুমি বাসনপত্র ধুয়ে এগুলোকে গুছিয়ে রাখতে পারো না? এভাবে কেউ বাসন ছড়িয়ে চলে যায়? দিদি তুমি জানো কাল রাতে কত গেস্ট এসেছিল? সবার জন্য রান্না বান্না করে বাসনপত্র ধুয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সারা রাত হাত পায়ে যন্ত্রণায় আমি ঘুমাতে পারিনি, তাতেও তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? দেখো জুহি, মা সবার কাজ ভাগ করে দিয়েছে। এবার কাজ করতে গিয়ে কার হাতে ব্যথা হবে কার পায়ে ব্যথা হবে তা দেখার বা শোনার দায়িত্ব অপরের নয়। তোমার কাজ তুমি করবে, ব্যাস। এমন সময় ডাইনিং হল থেকে শাশুড়ি চিৎকার করে বলেন, ছোট বৌমা আমার চা হয়েছে? মা আমি চা কি করে করব বলুন? আপনার বড় বৌমা সকাল সকাল আমার মাথা খারাপ করে দিচ্ছে। এখন এখানেই কোর্ট কাচারি শুরু হয়ে যাবে মনে হয়। এসব শুনে গৌরী দেবী রান্নাঘরে আসেন। আরে বাবা, সকাল সকাল কি ঝামেলা শুরু করলে বলো তো, কি হয়েছে শুনি? দেখুন না মা, কালকে কত লোকজন এসেছিল বলুন তো। আমি এত বাসনপত্র একা ধুয়েছি। এসব করতে আমার রাত 12টা বেজে গিয়েছিল। তারপর আমি কি করে রান্নাঘরটা পরিষ্কার করব বলুন তো? আর দিদি আমাকে সেসব নিয়েই কথা শোনাচ্ছে। শোনাবো না তো কি করব? এতগুলো কাজ তো আমিই করি। শুধু কয়েকটা কাজ করি তো তোমার অস্থির লাগে? রোজ রোজ নাটক। আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় বৌমা, এবার থেকে আমি থালা বাসনগুলো গুছিয়ে রাখবো, তোমাদের আর এইসব নিয়ে ঝামেলা করতে হবে না। এভাবেই গৌরী দেবী দুই বৌমাকে থামিয়ে দেন এবং নিজে থালা বাসন গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করেন। দুই বউ যে যার নিজের ঘরে গিয়ে আরাম করে। সন্ধ্যাবেলা কোয়েল তার শাশুড়ির ঘরে যায় এবং বলে, মা আজ কি সবজি রান্না করব? দেখো না বৌমা, ফ্রিজে যা সবজি আছে তাই রান্না করো। মা ফ্রিজে তো শুধু ঢেঁড়স আছে। তাহলে ঢেঁড়স ভাজা করে নাও। কোয়েল রান্নাঘরে এসে ফ্রিজ খুলে সমস্ত ঢেঁড়স বার করে আর মনে মনে বলে, বাবা এত ঢেঁড়স কাটতে কাটতে তো ভোর হয়ে যাবে। এগুলোকে সব পরিষ্কার করতে হবে, তারপর একটা একটা করে কাটতে হবে, ভেতরে পোকা আছে কিনা সেগুলোও দেখতে হবে। সবজি রান্না করা যত সহজ ততই কঠিন, খেতে তো 2 মিনিট সময় লাগে। আসল কাজটা হলো সবজি কাটা। ঠিক এমন সময় জুই সেখানে আসে এবং তার বড় যাকে বলে, দিদি আজকে কি ঢেঁড়স ভাজা হবে নাকি? ভালোই হয়েছে, তোমার দেও না ঢেঁড়স ভাজা খুব পছন্দ করে। আরে ঢেঁড়স ভাজা করলে কতটুকু হয়ে যায়? কম করে 1 কিলো ঢেঁড়স তো কাটতেই হবে। এখন তুমি এক কাজ করো, অর্ধেকটা ঢেঁড়স তুমি কাটো আর অর্ধেকটা আমি কাটছি। কেন আমি ঢেঁড়স কাটবো কেন? তুমি রান্না করবে, তুমি কাটবে। এখন আমার অনেক রুটি বানাতে হবে। আচ্ছা ঢেঁড়স খেতে তো তোমার স্বামী বেশি পছন্দ করে, তার তো আবার একটুতে হবে না, সেই তো অর্ধেক ঢেঁড়স খেয়ে নেবে। তা তুমি আমার সঙ্গে একটু কেটে দিলে ক্ষতি কি? ও বাবা, আর তোমার স্বামী যখন এক্সট্রা করে 3টে রুটি খাই তখন? আমার অনেক কাজ আছে, এখন আমাকে বসে বসে সব রুটি বানাতে হবে। বৌমা রান্না কত দূর? আজ একটু তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নাও, কালকে অনেক দেরি হয়ে গিয়েছিল। দেখুন না মা, আমি আপনার ছোট বৌমাকে বলছি আমাকে একটু ঢেঁড়স কাটতে সাহায্য করতে, সে ব্যাপারে তো নেই, খালি সব কথাতেই কাটান দিতে পারে। আরে বাবা, কই দাও, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। এই বলে গৌরী দেবী সমস্ত ঢেঁড়স নিয়ে ডাইনিং রুমে চলে যান এবং বসে বসে 1 কেজি ঢেঁড়স কেটে দেন। শাশুড়ি বড় জায়ে সাহায্য করছে দেখে ছোট বৌমার একটু রাগ হয়। সে আটা নিয়ে মাখতে বসে। কিছুক্ষণ পর কোয়েল রান্নাঘরে আসে এবং 10 মিনিটের মধ্যে ঢেঁড়স ভাজা করে রেখে চলে যায়। এদিকে ডাইনিং টেবিলে সবার খাবারের জন্য অপেক্ষা করে। কোয়েল রান্নাঘরে আবার আসে এবং জুহিকে বলে, জুহি একটু তাড়াতাড়ি হাত চালাও, সবাই খাবে বলে বসে আছে। দিদি রুটি বানানোটা না ঢেঁড়স ভাজার মতো তো সহজ কাজ নয়। তুমি তো একটা সবজি করতেই অনেক সাহায্য খোঁজো। তোমাকে সবজি কেটে দিলে তারপর তুমি রান্না করবে। 10 মিনিটে তো কাজ শেষ করে চলে গেছো। আমি রুটি বেলবো, একটা একটা করে সেকবো। অত যদি তাড়া থাকে তুমি রুটিগুলোকে বেলে দাও, আমি সেকে নিচ্ছি। কেন আমি বেলতে যাব? আমি যখন তোমাকে সবজি কেটে দিতে বলেছিলাম তখন তুমি কেটে দিয়েছিলে? 1000টা কথা শুনিয়ে চলে গিয়েছিলে। এখন নিজের কাজ নিজে করো। এই বলে কোয়েল ঢেঁড়স ভাজা নিয়ে টেবিলে সাজিয়ে রাখে এবং নিজেও বসে পড়ে। এমন সময় কোয়েলের স্বামী সুরেশ বলে,
আরে তুমি এখানে এসে বসে পড়লে? আজকে কি ঢেঁড়স ভাজা খাওয়া হবে নাকি? রুটি কই? আরে বাবা, ছোট বৌমা তো রুটি বানাচ্ছে, দাঁড়া আমি দেখছি। এই বলে গৌরী দেবী রান্নাঘরে ঢুকে বলেন, ছোট বৌমা, রুটি হয়ে গেছে? মা, রুটি করা কি আর 5 মিনিটের কাজ? দেখতেই তো পাচ্ছেন আমি এখনো প্রথম রুটিটাই বেলতে পারিনি। একটা একটা করে রুটি বেলবো, সেকবো, তারপর তো খেতে দেবো। আমার তো আর 10টা হাত নেই। দিদিকে বললাম একটু রুটিগুলো বেলে দিতে, মুখের উপরে তো কত কথা শুনিয়ে দিয়ে চলে গেল সে। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি আমাকে দাও, আমি রুটি বেলে দিচ্ছি। তুমি বরং এগুলোকে তাড়াতাড়ি করে সেঁকে নাও। এরপর গৌরী দেবী সমস্ত রুটিগুলো বেলে দেন এবং জুঁই শুধু সেগুলোকে সেঁকে নেয়। এভাবেই গৌরী দেবীর 2 বৌমা সারাদিন একটার পর একটা কাজ নিয়ে ঝামেলা করত এবং ঝামেলা মেটাতে গিয়ে দেখা যায় গৌরী দেবীর সব থেকে বেশি কাজ এসে পড়ে। যেই কাজ দিনে 2 বৌমার মধ্যে ভাগ করে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন, এখন তার বেশিরভাগটাই তাকে করতে হতো। একই তার বয়স হয়েছিল। তারপর গরমে এত কাজ করতে করতে তার শরীর অসুস্থ হয়ে পড়ে। এমনই একদিন ছাদে তিনি কাপড় মেলছিলেন। তখন তার বোন কৃষ্ণা দেবী সেখানে আসেন আর বলেন, দিদি, দিদি কোথায় তুমি? আরে আমার বোন এসেছে না? এই যে আমি এখানে ছাদে আছি, দাঁড়া যাচ্ছি। এই বলে গৌরী দেবী চটপট নিচে নেমে আসেন এবং বলেন, কৃষ্ণা, কেমন আছিস তুই? একা একা এসেছিস? আরে তুই তো আমাকে আগে বলতে পারতিস, আমি ছেলেদেরকে পাঠিয়ে দিতাম তোকে আনার জন্য। আরে বাবা, আমি একা আসতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তুমি বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ছাদে কাপড় শুকনো করতে দিচ্ছিলাম, তোর ডাক শুনতে পাইনি প্রথমে, পরে বুঝতে পারলাম যে তুই এসেছিস। তুমি এত রোদে ছাদে কাপড় চোপড় শুকনো করছিলে কেন? তোমার 2টো বৌমা কোথায়? ওরা এসব করে না? হ্যাঁ হ্যাঁ, ওরা তো করে। আসলে বড় বৌমা কাপড় কেচে দিয়েছিল, তাই আমি শুকনো করতে নিয়ে চলে গেলাম। চল ঘরের ভেতরে বসে গল্প করি। এরপর 2 বোনে কিছুক্ষণ গল্প করে কৃষ্ণা দেবীকে খেতে দিয়ে গৌরী দেবী বলেন, তুই বস, আমি চট করে রান্নাঘরটা পরিষ্কার করে আসি। সন্ধ্যাবেলা 2 বোন টিভি দেখতে বসে। আধ ঘন্টা টিভি দেখার পর গৌরী দেবী বলেন, কৃষ্ণা, তুই বসে বসে সিরিয়ালটা দেখ, আমি গিয়ে রুটিগুলো বেলে দিয়ে আসি। রাতের বেলাতে শুতে গিয়ে কৃষ্ণা দেবী তার দিদিকে বলেন, এসব কি ব্যাপার দিদি? আমি সকাল থেকে এসেছি আর দেখছি তুমি একটার পর একটা কাজ করেই চলেছো। একবার ছাদে কাপড় শুকনো করতে যাচ্ছ, আবার রান্নাঘর পরিষ্কার করছো, কখনো সবজি কাটছো, আবার কখনো রুটি বেলছো। তোমার বৌমাগুলো সারাদিন তাহলে কি করে? তুমি ওদেরকে দিয়ে কাজ করতে পারো না? আর বলিস না, কাজ করা নিয়ে তো বাড়িতে এত ঝামেলা। দুজনের মধ্যে যাতে সাগর আকাশ অশান্তি না হয়, সেজন্যই তো আমি ওদের হয়ে এসব কাজ করে দিচ্ছি। তুই তো জানিস এসব আমার একদম ভালো লাগে না। আরে দিদি, তুমি খুবই বোকা। তোমার 2 বৌমা মিলে তোমাকে বোকা বানাচ্ছে আর নিজেরা আরাম করছে, আর তুমি অশান্তি হওয়ার ভয়ে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছ। এছাড়া আমি আর কি করব বলতো? বাড়িতে ঝগড়া অশান্তি আমার একেবারে ভালো লাগে না। দেখো দিদি, ঝগড়া অশান্তি না করেও না এসব ঝামেলা মেটানো যায়। তুমি কেন শুধু শুধু এত ভয় পাচ্ছ বলো তো? আমি তোমায় একটা টেকনিক বলে দিচ্ছি, শোনো। এই বলে কৃষ্ণা দেবী তার দিদির কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে তাকে কিছু কথা বলে। সবকিছু শুনে গৌরী দেবী বলে, এসব করা ঠিক হবে তো? যদি উল্টে কিছু ঝামেলা শুরু হয়? আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি বলছি তো, ভালো কাজ দেবে। তুমি কাল থেকে এই টেকনিকগুলো ফলো করো। গৌরী দেবীকে আইডিয়া দিয়ে কৃষ্ণা দেবী আগ্রহের সঙ্গে পরের দিনের অপেক্ষা করছিলেন। কিন্তু গৌরী দেবী সারা রাত ভালোভাবে ঘুমই হয় না। তিনি কি হবে না হবে এসব চিন্তায় একেবারে অস্থির হয়ে যাচ্ছিলেন। পরের দিন কোয়েল আলু এবং বেগুন নিয়ে গৌরী দেবীর কাছে যায় আর বলে, মা এই নিন, বেগুন আর আলুটা কেটে দিন তো, আজ আমি আলু বেগুনের তরকারি করে ফেলবো। ঠিক আছে বৌমা, তুমি ওগুলো না টেবিলের উপরে রেখে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই কেটে দিচ্ছি। কোয়েল চলে যাবার পর গৌরী দেবী আলু মোটা মোটা করে কেটে কৃষ্ণা দেবীকে দেখান। দেখ কৃষ্ণা, আলুগুলো এরকম করে কাটবো তো? হ্যাঁ দিদি, একেবারে এরকম বড় বড় থাক। আর শোনো, বেগুনটা না একেবারে পাতলা পাতলা করে কাটো, পুরো এই আলু ভাজার মতো। বোনের কথা মতো গৌরী দেবী বেগুন নিয়ে সরু সরু করে কেটে দেন। সবজি কাটা হয়ে গেলে তিনি কোয়েলকে ডেকে বলেন, বৌমা, সবজি কাটা হয়ে গেছে, নিয়ে যাও। সবজি নিয়ে কোয়েল রান্না করতে শুরু করে এবং অদ্ভুত সবজি কাটা দেখে সে মনে মনে বলে, আরে মা এটা কিভাবে বেগুন কেটেছে? যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। কোয়েলের রান্না হয়ে যাবার পর জুহি তার শাশুড়িকে ডেকে বলে, মা চটপট রুটিগুলো বেলে দিন তো, সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ বৌমা, দাও, আমি এক্ষুনি রুটি সব বেলে দিচ্ছি।
এই বলে গৌরী দেবী মোটা মোটা করে রুটি বেলা শুরু করেন। এদিকে রুটি সেকতে অনেক সময় লাগছিল। তখন জুহি বলে, মা, রুটিগুলো অনেক মোটা হচ্ছে, সেকতে অনেক সময় লাগছে, আপনি না একটু পাতলা পাতলা করে বেলুন। বাবা, তুমি তো রুটি সেকছো, তাতেও তোমার সমস্যা? তাহলে এক কাজ করো, আমাকেই দিয়ে দাও, আমি রুটি বেলে নিচ্ছি, সেকে নিচ্ছি, তুমি বরং গিয়ে আরাম করে টিভি দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন ভাবে বেলছেন সেরকম করেই দিন। গৌরী দেবী নিজের ইচ্ছা মতো মোটা মোটা রুটি বেলে দেয় এবং রান্নাঘর থেকে চলে আসে। টেবিলে খাবার দেওয়ার পর এরকম অদ্ভুত খাবার দেখে সুরেশ বলে, আরে কোয়েল, এ কি সবজি রান্না করেছো? আলু এত কাঁচা কেন? এটা আনোয়ার বেগুনের তরকারি। এতে তো শুধু আলুই দেখতে পাচ্ছি, বেগুনকে এইভাবে সস বানিয়ে ফেলেছো কেন? আমি কি করব, মাই তো এরকম ভাবে সবজিগুলো কেটেছে। আরে মাসির যে কেটেছে তা কি হয়েছে? রান্না তো তুমি করেছো। একে তো মা তোমাকে সাহায্য করেছে, তার উপরে তুমি আবার মায়ের ভুল বের করছো। জুই, এটা রুটি হয়েছে না ঘুটে? এমন শক্ত কেন? আমি কি করব, মাই তো এভাবে মোটা মোটা করে রুটি বেলেছে। আরে তোমাদের সমস্যাটা কোথায় বলো তো? তোমরা একে ভুলভাল কাজ করবে আর মায়ের উপর দোষ চাপাবে। মা তো তোমাদের সাহায্য করতে চায়, এত গরমে কষ্ট করে তোমাদের কাজ করে দেবে, আর তোমরা দুজনে বসে বসে মায়ের ভুল ধরছো। বাবা, আমারই সব দোষ। আসলে বয়স হয়েছে তো, ঠিকঠাক চোখে দেখতে পাই না, সব কাজগুলো গন্ডগোল হয়ে যায়। আমি কাল থেকে ভালো করে কাজ করব। তুমি কাজ করবে? আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, যাদের কাজ তারা করে নেবে। একেবারে ঠিক কথা বলেছে। আজ থেকে পুরোপুরি তুমি আরাম করবে, সারাদিন নিজের খেয়াল রাখবে, সময় করে খাবে দাবে, টিভি দেখবে, গল্প গুজব করবে। আরে বাবা, তোর মাকে তো আমি বলে বলে অস্থির হয়ে গেছি। এই বয়সে যদি মানুষ একটু আরাম না করবে তাহলে আর কখন করবে বলতো? সারাটা জীবন তোদেরকে মানুষ করে গেছে, পরিশ্রম করেছে, আর আজ তার এই অবস্থা হয়েছে। শেষ বয়সটা যে একটু আরাম করে কাটাবে তার কোনো উপায় নেই। মাসি একেবারে ঠিক কথা বলেছে। আজ থেকে মা তুমি পুরোপুরি রেস্ট নেবে, আর তোমরা দুজনে সংসারের সমস্ত দায়িত্ব সামলাবে। তোমরা নিজেরা ঠিক করে নাও কিভাবে কাজ ভাগ করে নেবে, কিভাবে সেগুলো করবে। আমরা যদি আজকের পর থেকে দেখি মাকে কোনো তোমরা কাজ করিয়েছো, তাহলে সেদিনই তোমাদের খবর খারাপ আছে। এভাবেই গৌরী দেবীর দুই ছেলে দুই বউকে অনেক ধমক দেয়। স্বামীদের ধমক শুনে বউয়েরা একেবারে লাইনে চলে আসে। এরপর থেকে তারা ভয়ে বাড়ির সমস্ত কাজকর্ম নিজেদের মধ্যে করা শুরু করে। তারা আর তাদের শাশুড়িকে কোনো কাজের জন্য কোনোভাবেই বলতো না। বোনের সাহায্য এবং আইডিয়া নিয়ে গৌরী দেবী বাকি জীবনটা আরামে কাটান। সোনালী দেবী তার ছেলে রিতেশ, রমেশ, শ্যামল, সুরেশ ও সুনীল এবং তাদের বাবা হরিনাথ বাবুকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করে। হরিনাথ বাবু ছিল শয্যাশায়ী, না পারতো চলাফেরা করতে আর না পারতো বসে থাকতে, কোনো কাজ তো দূরের কথা। তারা তিন ভাইয়েই বেশ একটু বড় হয়েছিল, তাই তারা কাজের সন্ধান করবে বলে ঠিক করে। এমন একদিন তারা তিন ভাই তার মাকে বলে, মা, আমাদের তো আর্থিক অবস্থা অনেক খারাপ। বাবা তো সেইভাবে আর সংসার চালাতেও পারছে না। বিছানায় শুয়ে শুয়ে কি আর সংসার চালানো যায়? আমি এখন যথেষ্ট বড় হয়ে গেছি, এবার ভাবছি আমিও সংসারে কিছুটা হলেও সাহায্য করব। কিন্তু দাদা, তুই একা কেন? আমিও তোর সঙ্গে সাহায্য করব। তোর সঙ্গে এবার থেকে আমিও কাজে যাব। তুই যেখানে কাজ করবি সেখানে আমিও তোর সঙ্গে কাজ করব, যাতে 2 পয়সা বেশি আসে। আর আমরা যখন 5 ভাই বড় হয়ে যাব তখন আমরা সবাই কাজ করব, তো তখন দেখবি কোন আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তোরা কি ভেবেছিস তোরা শুধু কাজ করবি আর আমি কাজ করব না? মা, আমিও কাজে যাব। ওই বরং বাবা সুরেশ সুনীলকে দেখাশোনা করবে, আর আমরা 3 ভাই মিলে কাজ করব। তিন ভাইয়ের মুখে এই কথা শুনে সোনালী দেবীর চোখে জল চলে আসে। তারপর সে বলে, কিন্তু বাবা, তোরা তো এখনো ছোট, এখন কাজ করার মতো তোদের বয়স হয়নি। তোদের এখন লেখাপড়া শেখার বয়স, আর তোরা যদি এখনই কাজে লেগে যাস তাহলে তোদের আর আমি ভালো করে শিক্ষা দিতে পারবা। তাহলে আমি আর ভালো করে শিক্ষা দিতে পারলাম কোথায়? তোদের তো এখনো পড়াশোনা করতে হবে, তবে তো তোরা ভালো চাকরি পাবি। মা, পড়াশোনার কথা আর তুলো না। যদি আমরা পড়াশোনা করতে চাই তাহলে পড়াশোনাতে আরো টাকা খরচা হবে, আমরা তাহলে না খেতে পেয়েই মারা যাব। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝবি সেটাই করবি। আর হ্যাঁ শোন, তোরা যে কাল বলছিলিস কাজ করব, তাহলে তোরা 3 ভাই এক কাজের সন্ধান কর। যদি কাজ পেয়ে যাস তাহলে তোরা 3 ভাই একই সঙ্গে সেই কাজ করবি। তোরা কাজ করে পয়সা আনলে তোর বাবার ওষুধটাও ঠিক মতো কিনতে পারবো। মায়ের কথা শুনে তারা তিন ভাই কাজের সন্ধানে বার হয়। এখানে ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ খুঁজতে খুঁজতে তারা তিন ভাই 3 জায়গায় কাজ পায়।
রিতেশ এক মুদিখানার দোকানে কাজ পায়, রমেশ এক ছোট্ট রেস্টুরেন্টে কাজ পায়, আর তার তৃতীয় ভাই শ্যামল সে একটা স্টেশনারি দোকানে কাজ পায়। তারা 3 ভাই খুশি মনে বাড়িতে ফেরে আর এই খবরটা তার মাকে শোনায়। তখন সোনালী দেবী অনেক খুশি হয়ে যায়। মায়ের মুখে এই হাসি দেখে তারা 3 ভাই অনেক খুশি হয়। আর এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সোনালী দেবী বলেন, বাবা রিতেশ, শোন না, তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে। তুই কিছু টাকা ধার করে ওই ওষুধটা কিনে এনে দিতে পারবি? না হলে তোর বাবার তো আবার জানিস, ওই ওষুধটা না খেলে তোর বাবাকে আর রাখাই যাবে না। এই ওষুধটা ওনাকে টানা খেয়ে যেতে বলেছে ডাক্তার। মা, আমি চেষ্টা করব বাবার ওষুধ কিনে নিয়ে আসার। মালিক তো এখন টাকাও দিচ্ছে না, আর মালিক যা টাকা দিয়েছিল সে পয়সাই তো সব রেশন পত্র নিয়ে আসলাম, আর ওদের 2 ভাইয়ের পয়সা তো বাড়ির কিছু দরকারি কাজে লেগে গেল। হ্যাঁ রে বাবা, সবই বুঝতে পেরেছি। তুই না হয় একটু চেষ্টা করবি, আর আজ না হয় কালকেই কিনবি। মায়ের মুখে এই কথা শুনে রিতেশ ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে কাজে চলে যায়। কাজ থেকে বাড়ি ফেরার সময় সে একটা ওষুধের দোকানে ঢুকবে বলে ঠিক করে, কিন্তু তার কাছে পয়সা ছিল না। সে আগেই মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। আমার কাছে তো এখন সেরকম পয়সাও নেই, আর যদি ওষুধের দোকানে ওষুধ চাইতে যাই তাহলে তো সেখানে পয়সা লাগবে, আর সেখানে যদি আমি বলি পয়সা পরে দেবো, তারা তখন শুনবে, আর আমাদের কাছে তো টাকা থাকলে তবে দেবো। এইসব ভাবনা চিন্তা করে রিতেশ ওষুধ না নিয়েই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সেই রাত থেকেই রিতেশের বাবার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। ওষুধ না খেতে পারার কারণে রিতেশের বাবা সকালবেলায় মারা যায়। রিতেশরা 5 ভাইয়ে এবং সোনালী দেবী কান্নায় ভেঙে পড়ে। তখন তারা 5 ভাইয়ে ছোট ছোট বলেই সোনালী দেবীর বড় ভাসুর তাদেরকে ওই বাড়ি থেকে বার করে দেয় এবং বাড়িটা নিজের নামে করে নেয়। সেদিন সোনালী দেবী তার 5 ছেলেকে নিয়ে একটা ভাড়াটিয়া বাড়িতে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। শীতকাল চলে আসে। শীতকালে তারা 5 ভাই কিভাবে থাকবে না থাকবে সেই নিয়ে সোনালী দেবী অনেক চিন্তায় পড়ে যায়। হে ঈশ্বর, তুমি এই গরিবের উপরে কেন এত অত্যাচার করো? কেন এত অত্যাচার করো কে জানে? তুমি তো জানো সবই। আমাদের কাছে থাকা খাওয়ার মতো পয়সা নেই, তার উপরে এ আবার শীতকালে এসে গেল। আমরা এই ফাঁকা বাড়িতে কম্বল গায়ে দিয়ে কিভাবে থাকবো? তুমি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও, না হলে আমি আমার 5 সন্তানকে নিয়ে রাস্তায় পড়ে থাকবো, আর সেখানেই হয়তো মারা যাব। সোনালী দেবী এইসবই ভাবনা চিন্তা করে কান্নাকাটি করছিল। ওই বাড়িতে থাকাতে ওই বছরের শীতকালটা তো যেমন তেমন হোক করে কেটে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে 10 বছর অতিবাহিত হয়ে যায়। 10 বছরে তারা 5 ভাই এখন বিয়ের বয়সী হয়ে গিয়েছে, আর সোনালী দেবী অনেক বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার কারণে সোনালী দেবী বাড়ির আর কোনো কাজই করতে পারছিল না, যার কারণে সে তার 5 ছেলেকে বিয়ে করার জন্য অনুমতি দেয়। কিছুদিনের মধ্যেই তারা 5 ভাই মিলে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। তখন ছিল শীতকাল। শীতকালে নিজেদের থাকা খাওয়ার মতো তাদের কাছে জায়গা ছিল না, তার উপরে আবার ছিল তাদের 5 বউ। এখন তারা 5 ভাইয়েই গ্রামে কোনো কিছু কাজ না পাওয়ার কারণে দিনমজুরের কাজ করেই সংসার চালাতো। এমনই একদিন রিতেশের বউ রমা বলছি রিতেশ, বাড়িতে তো কিছুই নেই, চাল ডাল আলু সবকিছুতে শেষ হয়ে গেছে, তুমি কবে নিয়ে আসবে গো? আচ্ছা, খাওয়ার কথা পরে ভাবলেও হবে, এখন ওসব ছেড়ে কোথায় থাকবো সেটা ঠিক করো। কেন গো, আবার কি হলো? এত বছর ধরে তো এই বাড়িতেই রয়েছো, তাহলে আবার কোথায় থাকবে? এই বাড়িতেই তো থাকবে তোমরা। রমা, এটা আমাদের বাড়ি না। আমাদের বাড়ি তো আমাদের কাকা সেই কবে আমাদের কাছ থেকে কিনে নিয়েছে। এটা আমরা ছোটবেলা থেকেই ভাড়া বাড়িতে আছি, কিন্তু কাজ না হওয়ার জন্যই তো 5 মাস ভাড়া দিতে পারেনি, আর তাই জন্যই তো মালিক বাড়ি থেকে বার করে দিল। এই কথা শুনে সকলেই হতভম্ব হয়ে যায়। তাদের 5 ভাইয়ের 5 বৌমা আর সোনালী দেবী কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। কিরে, এখন কোথায় যাব তাহলে আমরা? তোরা কি কিছু ভাবলি? আমরা কোথায় থাকবো এই কনকনে ঠান্ডাতে? আমরা তো যেমন তেমন করে এই বাড়িতে রাতটুকু কাটিয়ে দিতাম। এখন তাহলে কি আমাদেরকে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হবে? একটা তো কোনো ভালো কাজও নেই তোদের কাছে। আচ্ছা, তোরা কি কিছু বললি মালিককে? মা, আমি কি বলিনি? কি আর বলতে বাকি রেখেছি? সবই তো বললাম, হাতে পায়েও ধরলাম, তাতেও কোনো লাভ হলো না। আমরা 5 ভাই মিলে কত কাকুতি মিনতি করলাম, কিন্তু মালিক কোনো কথাই শুনলো না। শুধু একটা কথাই বললে এই বাড়ি ছাড়তে হবে, তাই তো আমাদের হাতে আর কিছু করার নেই। রিতেশের কথা শেষ হতে না হতে তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে আর তাদেরকে বলে,
কি ব্যাপার, তোমরা এখানে এখনো আমার বাড়িতে রয়েছো? তোমরা কত বড় নির্লজ্জ! অত বলা সত্ত্বেও এখানে রয়েছো। যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। বাড়িতে থাকবে আবার বাড়ি ভাড়া দেবে না। যত সব ছোট লোক কোথাকার। আমার তো বয়েই গেছে যে তোমাদের মুখ দেখে আমি তোমাদের রেখে দেবো। এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। মালিকের এই কথা শুনে তারা 5 ভাই মিলেই নিজেদের ব্যাগপত্র, নিজেদের মা আর বউকে নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রিবেলা তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, একটা আশ্রয়ের জায়গা খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও একটা মাথা গলাবার মতো জায়গা পাচ্ছিল না। তাই তারা একটা বটগাছের ছাউনি দেখে সেখানেই রাতটা কাটাবে বলে ঠিক করে। বৌমারা শুনছো? আমি আর চলতে পারছি না, আমাকে ক্ষমা করো। আমি এখানেই শুয়ে পড়ছি। তোমরা আমাকে রেখে যেতে পারলে চলে যাও। এই বৃদ্ধ তোমাদের কাছে জঞ্জালের মতো। না তো আমি তোমাদের কিছু দিতে পারছি, আর না তোমাদের জন্য কিছু করতে পারছি। মা, এরকম ভাবে বলবেন না। আপনি আমাদের মা, আপনাকে রেখে আমরা কিভাবে চলে যেতে পারি? আর আপনি একদম চুপ করুন। এই নিন, আমার সোয়েটারটা আপনি গায়ে দিন। আপনাকে অনেক ঠান্ডা লাগছে, আবার বরফ পড়তেও শুরু হয়ে গেছে। দেখুন, আপনি এরকম ভাবে একদম থাকবেন না, ঠান্ডা লেগে যাবে আপনাকে। আমরা তাহলে আর বাঁচতেই পারবো না মা। হ্যাঁ মা, একদম ঠিক কথাই বলেছে। এই ঠান্ডায় তোমার সাহায্য করার মতো ক্ষমতা নেই। তুমি বরং সোয়েটারটা ভালো করে গায়ে দাও, আর এখানেই আজকে আমাদের মনে হচ্ছে রাত কাটাতে হবে। তারপর না হলে কাল সকালবেলা একটা থাকার জায়গা ব্যবস্থা করা যাবে। এই বলে তারা 5 ভাই এবং 5 বউ এবং সোনালী দেবী মিলে বটগাছের ছাউনির তলায় শুয়ে পড়ে। কিন্তু রাত্রেবেলা তাদের ঘুম হয় না। যতই রাত বাড়ছিল ততই ঠান্ডা আরো বাড়ছিল, তারই সাথে সাথে বরফও পড়ছিল। বৌমা, এখান থেকে চলে চলো মা। এখানে থাকলে আমরা মারা যাব এই বরফের আঘাতে। এখন তো ছোট ছোট পড়ছে, এবার যদি বড় বড় পড়তে শুরু করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলো? এখান থেকে এখনই আমাদেরকে চলে যাওয়াটাই ঠিক হবে। এখানে একদম থাকাই উচিত হবে না। হ্যাঁ মা, আপনার কথাটা আমারও ঠিক বলে মনে হচ্ছে। রিতেশ, দাদারা, বোনেরা, তোমরা সকলেই চলো, এখান থেকে চলে চলো। দেখি আর অন্য কোথাও জায়গা আছে কি। এই বলে তারা সকলে মিলে সেই বটগাছের তলা থেকে আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। সামনের দিকে হাঁটতে হাঁটতে তারা একটা মন্দির দেখতে পায়, কিন্তু মন্দিরটা ছিল অনেকই ছোট। সেখানে শুধু একটুখানি বসার মতোই জায়গা ছিল, তাও আবার মাথাটা একটুখানি ঢাকা ছিল। সেখানেও বরফ পড়ছিল। তারা সেখানে থাকার চেষ্টা করে। বৌমারা শোনো, আমাদেরকে যেমন তেমন করে হোক মন্দিরে রাতটুকু কাটাতে হবে, না হলে আর কোথাও কোনো জায়গা নেই তো। কি বলো বৌমারা, তোমরা এখানে রাত কাটাতে পারবে তো? মা, আপনি একদম চিন্তা করবেন না আমাদেরকে নিয়ে। আমরা যেমন তেমন হোক করে ঠান্ডা সহ্য করে নেব। কিন্তু আমাদের তো সকলের চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। আপনি তো এই ঠান্ডা সহ্য করতেই পারছেন না। কিন্তু এখানেও তো বরফ পড়ছে, আর বড় জায়গাও নেই যে সকলে মিলে শোয়া যাবে। হ্যাঁ গো বৌমা, ঠিকই বলেছ, কিন্তু তাহলে এখন আমরা কোথায় যাব? আর তো কোথাও যাবার মতো জায়গাও নেই। পাড়া প্রতিবেশীরা তো আমাদেরকে কেউ আশ্রয় দিতে চাইলে না। সকলে ভিখিরি বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আবার আশ্রয়, সে তো অনেক দূরের কথা। শাশুড়িমা যখন এই কথা বলছিল তখন রমা দূর থেকে একটা ট্রেনের আওয়াজ পায়। শোনো, মনে হচ্ছে এখানে কোথাও রেল স্টেশন রয়েছে। ওটাকে আমাদেরকে খুঁজে বার করতেই হবে। রাতটা যেমন তেমন করে আমরা স্টেশনে কাটিয়ে দেব। ওখানে তো পুরো ছাউনি থাকে। এই বলে রমা পরিবারের সকলকে নিয়ে সেদিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা সত্যি একটা রেল স্টেশন দেখতে পায়। একদিকে রয়েছে একটা ভাঙাচোরা ট্রেন, যে ট্রেনটা ছিল বন্ধ, এবং সেই ট্রেন লাইনটাও ছিল বন্ধ। সেই দিক দিয়ে কেউই যাতায়াত করছিল না। অন্য একটা লাইন দিয়ে অনেক ট্রেন যাতায়াত করছিল। তখন রমা বলে, মা চলুন, এই ট্রেনটাতে আমাদের রাত কাটাতে হবে। দেখুন, এই ট্রেনটাতে কেউ চলাফেরা করে না, কারণ এই ট্রেনটা ভাঙার বন্ধ। এই ট্রেনটাতে আমরা খুব ভালোভাবেই রাতটা কাটিয়ে দিতে পারবো, তেমন একটু ঠান্ডাও লাগবে না। এই বলে রমা পরিবারের সকলকে নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে। তারা তখন সকলেই ট্রেনের সিটে ভালো করে শুয়ে পড়ে। সেদিন রাতটা তারা ট্রেনের মধ্যেই কাটায়। পরের দিন সকালে আর বাকি 4 বৌমা মিলে কাজের সন্ধানে বেরোয়। তারা লোকের বাড়িতে কাজ পেয়ে যায়। 5 বৌমা 5 জনের বাড়িতে কাজ পেয়ে যায়, আর এদিকে তার 5 ভাইরা দিনমজুরের কাজে চলে যায়। বৃদ্ধ মা সোনালী দেবী একাই সে ট্রেনের ভিতরে আরাম করত। এরকম ভাবেই আস্তে আস্তে তারা টাকা পয়সা জোগাড় করে ফেলে।
তারপর তারা নিজেদের একটা বাড়ি তৈরি করে এবং সেই বাড়িতেই দিন কাটাতে থাকে।